জামিয়া হাক্কানিয়ার সামনে এসে ট্যাক্সি থেকে নামলো জেফরি হাসান জাসুস। শরীরটা ক্লান্ত, আজই পাকিস্তানে পা রেখেছেন সে। উঠেছে হোটেল পেনিনসুয়ালায়, একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছে বাইরে। মোহাম্মদকে খুঁজে বের করার আগে বিশ্রামের কোনো সুযোগ নেই। যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। জামিয়া হাক্কানিয়ার অফিসে এলো জেফরি। 4-5 জন লোক বসে আছে অফিসের ভেতর, কম্পিউটারে বসে মনোযোগ দিয়ে কাজ করছে। জেফরির দিকে তাকালো একজন, 30-এর কোঠায় তার বয়স, চোখে চশমা, মাথায় বাবরি চুল, সমীহ জাগানো চেহারা। জেফরি এগিয়ে গেল তার দিকে। একটু কথা বলতে পারি? অবশ্যই। যুবক একটা চেয়ার দেখিয়ে দিল জেফরিকে। বসলো জেফরি। আমি জেফরি, একজন ছাত্রের ব্যাপারে জানতে এসেছি। নাম কি? কোন বিভাগে পড়ে? প্রশ্ন করল যুবক। মোহাম্মদ, সম্ভবত হাদিস বিভাগে পড়ে। মোহাম্মদের নাম শুনেই যুবকের চেহারায় কেমন যেন একটা ছায়া পড়ল। বেশ আগ্রহ নিয়ে তাকালো জেফরির দিকে। ও আপনার কি হয়? অনেকক্ষণ পর মুখ খুলল সে। হয় না কিছু, কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করাটা আমার জন্য জরুরি। শুধু এজন্যই আমি উড়ে এসেছি ইন্ডিয়া থেকে। কিছু হয় না? তাহলে সাক্ষাৎটা জরুরি কেন? সন্দেহের ছায়া পড়ল যুবকের মুখে। জেফরি বুঝতে পারল সবকিছু খুলে না বললে মোহাম্মদের নাগাল পাওয়া কঠিন হয়ে যাবে। সংক্ষেপে সবকিছু খুলে বলল সে। সব শুনে জেফরির দিকে এমনভাবে তাকালো যুবক, যেন এমন জীবন্ত দুঃখের কাহিনী আর কোনো দিন শুনিনি। তার চোখ টলমল করে উঠল, মুখে দুঃখের ছায়া পড়ল। একটা রেজিস্টার খাতা বের করল সে। জেফরিকে দেখিয়ে বলল, দেখুন, মোহাম্মদ ইন্ডিয়ার উত্তরপ্রদেশের আন্দারমিতা জেলার মাহুয়ার একটা মাদ্রাসা থেকে এখানে এসেছিল। তার নামের পাশে মাহুয়ার একটা ঠিকানা লেখা। গত বছর সে এখানে ফিকা পড়েছে। সে ছিল বিস্ময়কর এক মেধাবী ছাত্র। তার রেজাল্টও ছিল বিস্ময়কর। কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় সে ছিল 1 নম্বর। এবছর তার হাদিস পড়ার কথা ছিল এখানে, কিন্তু একটু থামলো যুবক, তাকালো কম্পিউটারের স্ক্রিনে। জেফরি প্রচণ্ড উত্তেজনায় হাঁসফাঁস করছে। কিন্তু বলে থেমে গেল কেন সে? মোহাম্মদ কি এবছর নেই এখানে? কোথায় আছে? হায় আল্লাহ, আবার কোথায় যেতে হবে তার খোঁজে? উসখুস করতে করতে জেফরি প্রশ্ন করল, মোহাম্মদ কি এখানে নেই? স্ক্রিন থেকে চোখ সরিয়ে জেফরির দিকে তাকালো যুবক। নেই, কিন্তু এখানে আছে। নিজের বুকের উপর হাত রেখে দেখালো যুবক। মোহাম্মদ আমাদের হৃদয়ে আছে। মানে কি? অবাক হয়ে প্রশ্ন করলো জেফরি। মানে বোঝার আগে কিছুদিন আগে এই খবরগুলো করুন। যুবক কম্পিউটারের স্ক্রিনটা ঘুরিয়ে ধরলো জেফরির দিকে। জেফরি একটানা পড়ে ফেলল কয়েকটা নিউজ। ভারতীয় সেনাবাহিনীর ভিত নড়িয়ে দেওয়া মিম সিত্তাই তাহলে আমাদের মোহাম্মদ? আপনি নিশ্চিত তো? আমরা 100% নিশ্চিত আমাদের ছাত্র মোহাম্মদই হিজবুল মুজাহিদিনের মিম সিত্তাহ। ওহ আলহামদুলিল্লাহ, তার বীরত্বের কথা শুনতে শুনতে কবে তাকে ভালোবেসে ফেলেছি। অথচ কল্পনাই করিনি এই মহাবীর আমাদের জাইহান কাশ্মীরের হারানো সন্তান। এখন তো তাকে খুঁজে বের করা আমার জন্য আরো সহজ হয়ে যাবে। শুক্রিয়া প্রিয় ভাই, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আল্লাহ আপনাকে উত্তম জাযা দিন। কাশ্মীরে ঠিক কোথায় আছে মোহাম্মদ জানা আছে আপনার? প্রশ্ন করল জেফরি। সেটা আমি জানবো কেমন করে? হিজবুল মুজাহিদিনের সবারও এটা জানার কথা নয়। আপনি বরং তাদের বড় কোনো কমান্ডারের সাহায্য নিন। সব খুলে বলুন, তারা আপনাকে সহযোগিতা করতে পারবে। আমি সেটাই করব ইনশাআল্লাহ। বলতে বলতে চেয়ার ছাড়ল জেফরি। যুবকও দাঁড়ালো তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়েই থমকে দাঁড়ালো। আবার প্রবেশ করলো অফিসে। যুবকের সামনে গিয়ে বলল, মাফ করবেন, কত কথা হলো আপনার সঙ্গে, অথচ নামটাই জানা হলো না। মুচকি হাসলো যুবক। হাসলে তাকে অদ্ভুত রকম সুন্দর দেখে। আমি শাহিদ কাশ্মীরি, আজাদ কাশ্মীরের অধিবাসী। শাহিদকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো জেফরি। মনে আনন্দের বন্যা বইছে। অন্যরকম এক আনন্দে আপ্লুত হচ্ছে হৃদয়টা। জাইহান কাশ্মীরের সন্তান মোহাম্মদ কত বড় বীর!
কাশ্মীরিদের স্বপ্নের নায়ক। এতদিন ধরে তার বীরত্বের কত কাহিনী সে শুনেছে। কে জানতো বিধর্মীর ঘরে বড় হওয়া মোহাম্মদই হয়ে উঠবে আজাদির প্রহরী, হয়ে উঠবে ভারতীয়দের জম। কে জানতো বাবা মা হারা এই মোহাম্মদই কাশ্মীরের স্বপ্ন দেখাবে, লড়াই করতে শেখাবে, ভারতীয়দের জুলুম নির্যাতনের প্রতিশোধ নেবে। কে জানতো অনাদর অবহেলায় বেড়ে ওঠা অসীম নামের ছেলেটাই একদিন হয়ে উঠবে মোহাম্মদ নামের আগ্নেয়গিরি, হয়ে উঠবে বীরত্বের প্রতীক, সাহসের প্রতিবিম্ব, প্রতিশোধের বারুদ। এখন একটাই কাজ জেফরির সামনে, ভারতে ফিরে উমায়ের হাসানকে সব জানানো। জাইহান কাশ্মীরি যেখানেই থাকুক, উমায়ের হাসানের সঙ্গে তার নিশ্চয়ই যোগাযোগ আছে, তিনিই সব জানাতে পারবেন তাকে। মোহাম্মদের সাহসী ও বুদ্ধিদীপ্ত আক্রমণের ফলে অনন্তনাগ থেকে সেনাবাহিনী পিছু হটেছে ঠিকই, কিন্তু হিজবুল মুজাহিদিনও বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। মোহাম্মদের কাছের বন্ধু মাজিদি সহ 4 জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে, 19 জনের মতো আহত হয়েছে। মোহাম্মদ ডান পায়ের বুড়ো আঙ্গুলে আবারও আঘাত পেয়েছে। গুলি লেগে এমনিতেই আঙ্গুলটার দফা রফা হয়ে গিয়েছিল, ঠিক সেখানেই আবার চোট লেগেছে। ধীরে ধীরে ফুলে গেছে আঙ্গুলটা, বেশ ভোগাচ্ছে তাকে। হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, চিনচিন করে ব্যথা করে জায়গাটাতে। মোহাম্মদকে হসপিটালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেন সৈয়দ সালাউদ্দিন। তাকে নিয়ে আজাদ কাশ্মীরের ওয়াতন হসপিটালে এলেন আমির কাশ্মীর। ওর ডান পায়ের বুড়ো আঙ্গুলের এক্স রে করা হলো। এক্স রে রিপোর্ট দেখে ডক্টর জারিম আবদুল্লাহ বললেন, আমির ভাই, ওকে ভর্তি করিয়ে ফেলুন। ডক্টর জাইহান কাশ্মীরকে রেফার করে দিচ্ছি, তিনিই ওর ট্রিটমেন্ট করবেন। ওর বুড়ো আঙ্গুলের হাড় ফেটে গেছে, অপারেশন লাগতে পারে, ভয় নেই, ছোট অপারেশন, দ্রুত রিকভার করবে। অপারেশনটা না করালে ভবিষ্যতে আরো বড় বিপদ হবে। কাউন্টারে গিয়ে মোহাম্মদকে ভর্তি করালেন আমির কাশ্মীর। দোতলা 210 নাম্বার কেবিনটা ওদের দেওয়া হলো। কেবিনে চলে এলো ওরা। বেশ বড়সড় প্রশস্ত কেবিন, একটি পেশেন্ট বেড, 2টি সোফা এবং একটি চিকিৎসা সংক্রান্ত কিছু উইক পয়েন্ট রয়েছে কেবিনে, সঙ্গে অ্যাটাচ বাথরুম। হাত মুখ ধুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিল ওরা। একজন নার্স এলো, হাতে একটা ফাইল। ফাইলে মোহাম্মদের এক্স রে রিপোর্ট ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র। ফাইলটা যথাস্থানে রাখলো সে। বলল, জাইহান স্যার চলে আসবেন এক্ষুনি, মোবাইলগুলো বন্ধ করে নিন। আমাদের কাছে মোবাইল নেই, উত্তর দিলেন আমির কাশ্মীরি। নার্স বেরিয়ে গেল। মোহাম্মদের চোখ ঘুম ঘুম করছিল। পেশেন্ট বেডে গা এলিয়ে দিল সে। জাইহান কাশ্মীরি বসেছিলেন তার চেম্বারে। মনটা ভালো নেই। মোহাম্মদের কথা খুব মনে পড়ছে। ছোট্ট মোহাম্মদের নিষ্পাপ চেহারাটা চোখে ভাসছে, তার মিষ্টি হাসিটা মনে পড়েছে। ওই আছে মোহাম্মদ, কেমন আছে আমার মানিক? বুকের ভেতরটা হাহাকার করে উঠল। উমায়ের হাসানের কথা মনে পড়ল তার। তারা কি মোহাম্মদের কোনো খোঁজ পেয়েছে? পেলে তাকে জানানোর কথা। এতদিন কেটে গেল, কিছুই তো জানালো না। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল ভুলটা তারই। উমায়ের হাসানের কাছে তার যে নম্বর দেওয়া আছে সেটা তো ভারতের সিম। আজাদ কাশ্মীরে সেটা অকার্যকর। এখানে এসে নতুন যে নাম্বারটা তিনি ব্যবহার করছেন সেটা উমায়ের হাসানের কাছে নেই। এর মানে তাকে আবার রিস্ক নিয়ে ভারতে ফিরতে হবে, উমায়ের হাসানের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ভাবনায় নিমগ্ন ছিলেন জাইহান কাশ্মীরি। হঠাৎ করে ফোনটা বেজে উঠল তার। ডক্টর জারিম আবদুল্লাহর ফোন। রিসিভ করতেই তিনি বললেন, হিজবুল মুজাহিদিনের তরুণ কমান্ডার মিম সিত্তার নাম তো এতদিন মানুষের মুখে মুখে শুনেছেন, পত্রপত্রিকায় তার বীরত্বের কাহিনী পড়েছেন। আজ তাকে সামনে থেকে দেখার সুযোগ হবে আপনার। শুধু তাই না, তাকে ট্রিটমেন্ট করতে হবে আপনাকেই। তাই নাকি স্যার? উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইহান কাশ্মীর। বড় সৌভাগ্য আমার। এতদিন ধরে তার বীরত্ব, সাহসিকতা আর কুশলী সমর জ্ঞানের প্রশংসা শুনতে শুনতে অনেক আগেই তাকে ভালোবেসে ফেলেছি। আজ তাকে কাছ থেকে দেখব, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবার মুখ খুললেন জারিম আবদুল্লাহ। মিম সিত্তা আমাদের গর্ব, কাশ্মীরের গর্ব, মুজাহিদদের গর্ব। নিশ্চয়ই বড় মুজাহিদা মায়ের দুধ পান করেছে সে। তার সেবা করাও আমাদের জন্য গর্বের। কিছুক্ষণের মধ্যেই ওর কাগজপত্র পৌঁছে যাবে আপনার কাছে।
ওর ডান পায়ের বুড়ো আঙ্গুলের হাড় ফেটে গেছে। আল্লাহর উপর ভরসা করে যা করা প্রয়োজন তাই করে ফেলবে ইনশাআল্লাহ স্যার। ফোন রাখলেন তিনি। একজন নার্স এলো চেম্বারে। মোহাম্মদের কাগজপত্র তুলে দিল তার হাতে। কাগজপত্র দেখে প্রশ্ন করলেন তিনি, পেশেন্ট কোথায় আছে? 210 নম্বর কেবিনে স্যার, উত্তর দিল নার্স। যাও, আমি আসছি একটু পর। সার্জারি বিভাগের নার্সদের খবর দিলেন জাইহান কাশ্মীরি। তাদের নিয়ে চলে এলেন দোতলায় মোহাম্মদের কেবিনে। মোহাম্মদ সালাম দিল। তাকে দেখে কি যেন হয়ে গেল জাইহান কাশ্মীরি। পৃথিবীর সব মায়া, মমতা আর ভালোবাসা যেন উতলে উঠল তার বুকে। বুকের ভেতরে স্নেহের নদীতে এমন ঢেউ উঠল যে তিনি নির্বাক তাকিয়ে থাকলেন মোহাম্মদের দিকে। এ যেন সেই মোহাম্মদ, এ যেন সেই মায়া ভরা মুখ, এ যেন সেই স্নেহ ভরা চোখ, সেই সোনা ঝরা মুচকি হাসি। এই মুচকি হাসি তার বুকের ভেতরে মায়ার ঢেউ তুলেছে। এই মোহাম্মদের মুখে যেন তিনি দেখতে পাচ্ছেন সেই মোহাম্মদের প্রতিচ্ছবি। এই মুখ তাকে নিয়ে গেছে সেই ঝড়ের দিনের কাছে। তিনি যেন দেখতে পাচ্ছেন জাহিনা পড়ে আছে রক্তাক্ত, রক্তে মাখামাখি হয়ে। তার পাশেই শুয়ে কাঁদছে ছোট্ট মোহাম্মদ, হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাঁদছে। এই মোহাম্মদ কেন তাকে মনে করিয়ে দিল তার মোহাম্মদের কথা? কেন বুকের ভেতরে কান্না উতলে উঠল তার? কেন তাকে জড়িয়ে ধরতে মন চাইছে এমন করে? কেন এত আপন মনে হচ্ছে তাকে? চোখ দুটো তার ঝর্ণা হয়ে উঠল। বুকের ভেতর দুঃখের নদী বয়ে যেতে লাগল। মনের ভেতর বিরহের যন্ত্রণা ডানা ভাঙা পাখির মতো ডানা ঝাপটাতে লাগল। বুকের ভেতর নির্বাক চিৎকার করে বলে উঠলেন তিনি, কে তুমি বাবা? তোমাকে দেখে আমার মোহাম্মদের কথা কেন মনে পড়ে গেল? তার নির্বাক চিৎকার কেউ শুনতে পেল না। বুকের ভেতরের চিৎকার বুকের ভেতরেই মিলিয়ে গেল। ফাইলটা হাতে নিলেন জাইহান। দাঁড়ালেন মোহাম্মদের মাথার কাছে। জ্বর আছে কিনা দেখার ভান করে কপালে হাত রাখলেন, মাথায় হাত বুলালেন। নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। নিজের সন্তানের মতো করে আদর করতে মন চাইছে, শুধু অনেক কথা বলতে মন চাইছে তার সঙ্গে। কিন্তু বুকের ভেতরে উতলে ওঠা কান্না বাঁধ ভেঙে বাইরে চলে আসবে ভেবে কিছুই বলতে পারলেন না। শুধু নার্সের উদ্দেশ্যে বললেন, কয়েকটা ওষুধ লিখে দিলাম, এগুলি খাওয়াবেন। কাল 8টায় নিয়ে আসবেন ওটিতে, অপারেশন লাগবে। ফাইলটা নার্সের হাতে দিয়ে বেরিয়ে পড়লেন জাইহান কাশ্মীর। বুকের ভেতর চেপে রাখা কান্নাটাকে বেরিয়ে আসতে দিলেন এবার। চেম্বারের দরজা লাগিয়ে দিয়ে কাঁদতে শুরু করলেন হাউমাউ করে। কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নিলেন অপারেশনটা করেই ভারতের পথ ধরবে। সাক্ষাৎ করবেন উমায়ের হাসানের সঙ্গে। মোহাম্মদের খোঁজ তাকে পেতেই হবে। পরদিন অপারেশন হয়ে গেল। 2 সপ্তাহের মধ্যে অর্ধেক সুস্থ হয়ে উঠল মোহাম্মদ। তাকে ডক্টর রাজিম আবদুল্লার তত্ত্বাবধানে রেখে ভারতের পথ ধরলেন জাইহান। তিনি জানতেই পারলেন না এই মিম সিত্তাই তার বুকের মালিক, তার হারানো শাহজাদা। একটু টেরও পেলেন না মহান মালিক তার হাত দিয়েই করিয়ে দিয়েছিলেন তার প্রিয় পুত্র মোহাম্মদের চিকিৎসা। তিনি যদি জানতেন, যদি টের পেতেন এই মোহাম্মদই তার হারানো মালিক, তার বুকের ধন, কেমন লাগতো তার, কি অনুভূতি হতো? মহান কুদরতের এক অলৌকিকতা। তিনি কত কিছু করিয়ে নেন আমাদের হাত দিয়ে, আমরা টেরও পাই না। কাশ্মীরের এয়ারপোর্টে নেমেই বিজবেহারার পথ ধরল জেফরি হাসান জাসুস। উমায়ের হাসান অফিসেই ছিলেন। তার সঙ্গে সাক্ষাৎ করে আগে ফ্রেশ হল, পেটে চারটা দিয়ে বিশ্রাম নিল কিছুক্ষণ। তারপর বসল উমায়ের হাসানের সঙ্গে। সব খুলে বলতে শুরু করলো মোহাম্মদের ব্যাপারে। হিজবুল মুজাহিদিনের কমান্ডার মিম সিত্তা গত 6 মাস ধরে যার বীরত্বের কাহিনী আমরা শুনে আসছি, সেই জাইহান কাশ্মীরের হারানো সন্তান শাহজাদা মোহাম্মদ। আশোক রায় তাকে উত্তরপ্রদেশের বিজনেস মোগল রবিহরণ শর্মার কাছে বিক্রি করে দিয়েছিল। তার কাছেই সে বেড়ে উঠেছে। তার কাছে থাকা অবস্থাতেই কিভাবে কেমন করে সে ইসলাম গ্রহণ করেছে, এরপর কিভাবে পড়তে গেছে পাকিস্তানের জামিয়া হাক্কানিয়ায়, সেই কাহিনী আপনাকে আমি আগেই শুনিয়েছি। জামিয়া হাক্কানিয়া থেকে 6-7 মাস আগে গত রমজানে সে হিজবুল মুজাহিদিনে যোগ দেয়। তারপরই চারদিকে ছড়িয়ে পড়তে থাকে তার নাম ডাক।
এই মুহূর্তে সম্ভবত কাশ্মীরেই আছে সে। হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগাযোগ করলেই তাকে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক জিনিস তার আসলের দিকেই ফিরে আসে। বিধর্মীর ঘরে বেড়ে উঠেও একজন মুসলিমের সন্তান কেমন করে আবার ইসলামেই ফিরে এলো, এ এক বিস্ময়কর উপেক্ষা। শুধু ফিরেই এলো না, হয়ে উঠলেন মুসলিম অধিকার আদায়ের সংগ্রামী সৈনিক, লড়াকু এক মহানায়ক। এখন আমাদের প্রথম দায়িত্ব হলো জাইহান কাশ্মীরকে সব জানানো, কিন্তু তার আগের নাম্বারে তাকে পাওয়া যাচ্ছে না। আমার আনরেজিস্টার্ড নাম্বার থেকে অনেকবার তাকে ট্রাই করেছি, সংযোগ স্থাপন করতে পারিনি। ভেবেছি তিনি যদি ভারতে চলে এসে থাকেন তাহলে তাকে পাওয়া যেতে পারে। সম্ভবত তিনি এখনো পাকিস্তানেই আছেন। এখন তার জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তিনি কথা শেষ করতে পারলেন না, তার আগেই রিসিপশন থেকে খবর এলো জাইহান কাশ্মীরি নামক এক লোক দেখা করতে চান উমায়ের হাসানের সঙ্গে। শুনেই আলহামদুলিল্লাহ বলে উঠে দাঁড়ালেন উমায়ের হাসান আর জেফরি। দৌড়ে গেলেন রিসিপশনের দিকে। উমায়ের হাসান জড়িয়ে ধরলেন জাইহানকে। অফিসে এসে বসলেন সবাই। কুশল বিনিময়ের পর মোহাম্মদের ব্যাপারে সব খুলে বলল জেফরি। সব শুনে কেঁদে ফেললেন জাইহান কাশ্মীরি। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। বললেন, আমার রবের এমনই কারিশমা, ওয়াতন হসপিটালে আমার মোহাম্মদের অপারেশন তিনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, অথচ আমি একটু টেরও পাইনি। এখন বুঝতে পারছি তাকে দেখে কেন এমন বুক ভাঙা কান্না আসছিল আমার, কেন চোখে অশ্রুর জোয়ার বইছিল, কেন বুকে এমন উথাল পাথাল ঢেউ উঠছিল। হয়তো আমার রব আমাকে ইশারা দিয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি। এখন যত দ্রুত সম্ভব আমি তার কাছে যেতে চাই, তাকে বুকে জড়িয়ে নিতে চাই, বুকের দুঃখের আগুন নেভাতে চাই। হ্যাঁ, অচিরেই আমরা তার কাছে যাব। 2-1 দিনের মধ্যেই জানার চেষ্টা করব সে এখন কোথায় আছে, বললেন উমায়ের হাসান। জাইহান কাশ্মীরি তার কথা কেড়ে নিয়ে বললেন, আমি জানি মোহাম্মদ কোথায় আছে। সে আছে বান্দিপোয়ায়, হিজবুল মুজাহিদিনের পাহাড়ি ঘাটিতে। আমি খুব সহজেই তার কাছে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমি ডক্টর জারিম আবদুল্লাহ সাহায্য নেব। তার সঙ্গে হিজবুল মুজাহিদিনের গভীর যোগাযোগ। সুতরাং আমি আজই আজাদ কাশ্মীরে ফিরে যেতে চাই। আপনারাও যাবেন আমার সঙ্গে? পরদিন আজাদ কাশ্মীরের ওয়াতন হসপিটালে চলে এলেন জাইহান কাশ্মীর, উমায়ের হাসান আর জেফরি। ডক্টর জারিম আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন তারা। জাইহান কাশ্মীরি সব খুলে বললেন তাকে। সব শুনে তিনি বললেন, এ তো দেখছি উপন্যাসের কাহিনীকেও হার মানাবে। তবে বলতেই হবে, বড় সৌভাগ্যবান পিতা আপনি, এক মহান মুজাহিদের পিতা। বড় ভাগ্যবতী মায়ের দুধ হয়তো পান করেছিল সে। আমার বড় ঈর্ষা হচ্ছে আপনার প্রতি। অদ্ভুত ব্যাপার কি জানেন, গতকাল মোহাম্মদ হসপিটাল ছেড়ে চলে গেছে, এখন হয়তো বান্দিপোয়াতেই আছেন। আজ আমার একটু ব্যস্ততা আছে, কাল আপনাকে নিয়ে যাব বান্দিপোয়ার ঘাটিতে মোহাম্মদের কাছে। কিন্তু পরদিনও বান্দিপোয়ার পথ ধরতে পারলেন না তারা। হসপিটালের ব্যস্ততার কারণে আটকে গেছেন ডক্টর জারিম আবদুল্লাহ। অবশেষে 3 দিন পর ফ্রি হলেন তিনি। জাইহান কাশ্মীরি তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়লেন বান্দিপোয়ার পথে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে এলেন বান্দিপোয়ার পাহাড়ি ঘাটিতে। সৈয়দ সালাউদ্দিন আপ্যায়ন করলেন তাদের। তাকে মোহাম্মদের সব কাহিনী খুলে বললেন ডক্টর জারিম আবদুল্লাহ। শুনে এমন অবাক হলেন যে অনেকক্ষণ কথাই বলতে পারলেন না তিনি। বেশ কিছুক্ষণ পর বললেন, ও তো গতকাল সন্ধ্যায় বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশের আন্দরমিতার মাহুয়ায় যাবে। ওর আসলে বিশ্রাম দরকার। তাছাড়া প্রশাসনের কাছে ওর ছবি আছে, সেই ছবি তারা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। প্রশাসন ওর মাথার দামও ঘোষণা করেছে, তাই ওখানেই কিছুদিন আত্মগোপনে থাকবে, সেই সঙ্গে বিশ্রামও হবে। আমি অবশ্য ওকে আজাদ কাশ্মীরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু ও বলল মাহুয়াতেই নাকি সে বেশি ভালো থাকবে। হ্যাঁ, আমি ওকে 1 মাস পরিপূর্ণ বিশ্রামে থাকতে বলেছিলাম, যোগ করলেন ডক্টর জারিম আবদুল্লাহ। তাহলে এক মুহূর্ত এখানে দেরি করতে চাই না আমি, যত দ্রুত সম্ভব মোহাম্মদের কাছে পৌঁছাতে চাই। জাইহান কাশ্মীরি বললেন উমায়ের হাসানের দিকে তাকিয়ে। তিনিও সায় জানালেন। কিছুক্ষণের মধ্যেই মাহুয়ার পথ ধরলেন তারা। ঘণ্টা 2 পর উত্তরপ্রদেশ এয়ারপোর্টে এসে নামল কাশ্মীর এয়ারের একটি বিমান।
ভেতর থেকে বেরিয়ে এলেন জাইহান কাশ্মীরি, উমায়ের হাসান আর জেফরি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিলেন তারা। এক টানে চলে এলেন মাহুয়ায়, রবিহরণ শর্মার বাড়ির কাছাকাছি। ট্যাক্সি থেকে নেমেই ভয়ঙ্কর একটি দৃশ্যের মুখোমুখি হলেন তারা। রবিহরণ শর্মার বাড়ির উপর ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার উঠছে। পুরো বাড়িটা ঘিরে রেখেছে শত শত সৈনিক। ভারী অস্ত্র হাতে মারমুখী হয়ে দাঁড়িয়ে আছে তারা। দৃশ্যটা দেখে ভরকে গেলেন জাইহান। অনেকগুলো প্রশ্ন এসে খোঁচাতে শুরু করলো তাকে। সৈন্যরা কি করছে এখানে? উদ্দেশ্য কি তাদের? মোহাম্মদের অবস্থান কি টের পেয়ে গেছে তারা? তীরে এসে কি ডুবে গেল তরি? আমার বুকের মানিকের সঙ্গে কি আমার দেখা হবে না? কোথায় আছে আমার বুকের মানিক, আমার মোহাম্মদ? নিরাপদে আছে তো? ওর কোনো বিপদ হয়নি তো? আয় আল্লাহ, আমার মানিককে তুমি সামলে রেখো, নিরাপদে রেখো। কিছুক্ষণ পর সেনাবাহিনী লাউড স্পিকারে মাইকিং শুরু করল। এতেই সব বুঝে ফেললেন জাইহান কাশ্মীর। তার শাহজাদা বিপদের মুখোমুখি। কি হবে এখন? তার মোহাম্মদ কি পালাতে পারবে? নিজেকে বাঁচাতে পারবে? গোলা বিনিময় শুরু হতেই তার বুকটা হাহাকার করে উঠল। হাউ মাউ করে কেঁদে উঠলেন তিনি। কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। হঠাৎ ঢলে পড়লেন মাটিতে। মাঝরাত, ঘুমায়নি রেখা। অসীমের ডায়েরি পড়ছে আর চোখের অশ্রু মুছে চলেছে। এই একটা কাজেই তার শান্তি আর প্রশান্তি। ভাইয়ার ডায়েরি পড়লেই তার হৃদয় শান্তি পায়। ওর ডায়েরির ছোঁয়া পেলেই সে ভালো থাকে। নইলে তার বুকের আগুন এমন দাউ দাউ করে জ্বলতে থাকে যে সেটা সহ্য করা কঠিন হয়ে পড়ে। তখন মাথা ঠিক থাকে না। সে হয়ে ওঠে অস্থির, হয়ে ওঠে অশান্ত, এক পাগলি। প্রায় প্রতিদিনই অসীমকে স্বপ্ন দেখে সে। স্বপ্নে তার সঙ্গে কথা হয়, মনের দুঃখগুলো তুলে ধরে, কলজে পোড়া কষ্টগুলো দেখায়। অসীম তখন বলে, আমি আসব, অচিরেই চলে আসব, তুমি ধৈর্য ধরো বোন, সবর করো। হঠাৎ জানালায় কেমন যেন একটা শব্দ হল, যেন কেউ টোকা দিল। ডায়েরি থেকে মুখ তুলে তাকালো সে। কে কে ওখানে? কে টোকা দিল? ভয় ভয় একটা অনুভূতি হলো রেখা। আসলে কেউ টোকা দিয়েছে, না মনের ভুল? জানালার কাছে এলো সে। ঠিক তখন আবার হলো শব্দটা, আবার টোকা দিল কেউ। কে? ভাইয়া, অসীম ভাইয়া। অনিচ্ছা সত্ত্বেও রেখার হাত চলে গেল জানালায়। একটানে খুলে ফেলল সে জানালার কালো গ্লাস। বাইরের লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেল অসীম দাঁড়িয়ে আছে। প্রচণ্ড আবেগাপ্লুত হয়ে পড়ল রেখা। থরথর করে কাঁপতে লাগলো সে। এই তো ভাইয়া, হারিয়ে যাওয়া ভাইয়া ফিরে এসেছে, আবার ফিরে এসেছে। তার সামনেই দাঁড়িয়ে আছে, চাইলেই তাকে স্পর্শ করতে পারে। তবুও কেন যেন প্রচণ্ড অভিমান হলো তার। কেন সে দূরে সরে গিয়েছিল? কেন দিনের পর দিন কাঁদিয়েছে তাকে? এত পাষাণ কেমন করে হতে পারলো তার ভাইয়াটা? ভাবতে ভাবতেই বুকের ভেতর কান্না উতলে উঠল। পৃথিবীর সব দুঃখ যেন একসঙ্গে হানা দিল তার বুকে। দুঃখ, কষ্ট আর অভিমানে বুকটা যেন দুমড়ে মুচড়ে যেতে লাগল। মনটা হয়ে উঠল অভিমানের হিমালয়, হৃদয় হয়ে উঠল দুঃখের সমুদ্র, চোখ হয়ে উঠল বিরহের ঝর্ণা। অনবরত অশ্রু ঝরছে দু চোখ থেকে। রেখা, বোন আমার, প্লিজ কেঁদো না, দরজা খোলো। রেখার হতবিহ্বল অবস্থা দেখে চাপা সরে বলে উঠল মোহাম্মদ। মোহাম্মদের কথা শুনেই রেখার ধ্যান ভাঙল। ভাইয়াকে দেখে এমন ধ্যানমগ্ন হয়ে পড়েছিল যে তাকে ঘরে নিয়ে আসার কথাই যেন ভুলে গিয়েছে। তারপর কেমন করে সে দরজার কাছে গেল আর কেমন করে তাকে ঘরে নিয়ে এলো বুঝতেই পারল না। যেন স্বপ্নের জগতে চলে গেছে, যেন স্বপ্নের ভেতর ঘটে যাচ্ছে সবকিছু। তার চোখে শুধু স্বপ্নের ঘোর, সবকিছুই যেন হয়ে উঠেছে স্বপ্নময়। প্রচণ্ড খুশির অদম্য আবেগে শুধু কাঁদল রেখা। সারাক্ষণ রেখাকে সান্ত্বনা দিয়ে গেল মোহাম্মদ। রবিহরণ শর্মা জেগে উঠলেন, জড়িয়ে ধরলেন মোহাম্মদ। ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। অনেকক্ষণ আলিঙ্গনাবদ্ধ হয়ে থাকলো পিতা পুত্র। ভোর হলো। মোহাম্মদকে দেখে চেঁচিয়ে উঠলেন নীলাহরণ শর্মা, জঙ্গিটাকে ঘরে জায়গা দিলেন কেন? রাতেই টিভিতে দেখলাম ওকে ধরিয়ে দিতে বলেছে সরকার। 10 কোটি রুপি পুরস্কার আছে। ওই কাশ্মীরি জঙ্গি মোহাম্মদ, ওকে ধরিয়ে দিতে হবে, এক্ষুনি ধরিয়ে দিতে হবে। রবিহরণ শর্মা
থামালেন তাকে। ও আমার ছেলে, ওকে আমি এই বাড়িতে আমার কাছেই রাখবো, ও এখানেই থাকবে। ওকে ধরিয়ে দেওয়ার চিন্তাও যে করবে আমি নিজ হাতে তাকে হত্যা করব। রবিহরণ শর্মার রুদ্রমূর্তি দেখে দমে গেলেন নীলাহরণ শর্মা। হন হন করে বেরিয়ে গেলেন ঘর থেকে। রেখাকে ডাকলেন রবিহরণ শর্মা, বললেন, তুমি তো জানো আমাদের অসীম আর অসীম নেই, ও এখন মোহাম্মদ, আমি ওর ধর্ম গ্রহণ করব। তোমাকেও তার ধর্ম গ্রহণ করতে বলছি, ভেবে দেখো কি করবে। আমি রাজি বাবা, আমি রাজি, আমি ভাইয়ার রঙে রঙিন হতে চাই। রবিহরণ শর্মা মোবাইল বের করলেন, ফোন দিলেন মা হুয়া জামে মসজিদের ইমাম সাহেবকে। এ মসজিদটি তার বাড়ির পাশে। রিসিভ হতেই তিনি বললেন, হুজুর, যে দিনটির অপেক্ষায় গত 1 মাস ধরে আপনার সঙ্গে আলোচনা চালিয়ে আসছি, আজ সেই শুভ দিনটি চলে এসেছে। আমি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়েও ইসলাম গ্রহণ করবে। আপনার হাতে যদি সময় থাকে চলে আসুন আমাদের বাড়িতে। 10 মিনিটের মধ্যেই মাহুয়া মসজিদের ইমাম শায়েখ আহবাবুল্লাহ উপস্থিত হয়ে গেলেন রবিহরণ শর্মার বাড়িতে। রবিহরণ শর্মা ও রেখা গোসল করে এলো দ্রুত। দুজনকে কালেমা পড়ালেন শায়েখ। রবিহরণ শর্মার নাম রাখা হলো রবি আল ইসলাম, রেখার নাম রাখা হলো শাহজাদি। দুপুর গড়িয়ে যাচ্ছে। মোহাম্মদ আর শাহজাদি সুখ সংসারের গল্প করছিল বসে বসে। এমন সময় শোনা গেল শব্দ। মনে হলো দূর থেকে যেন হেলিকপ্টার উড়ে আসছে। ধীরে ধীরে বাড়ছে শব্দটা। একটু পর মোহাম্মদ টের পেল বাড়ির ঠিক উপরেই চলে এসেছে একটা হেলিকপ্টার। রুমের জানালা খুলল মোহাম্মদ, দেখল বাড়ির চারপাশে গিজগিজ করছে শত শত সৈন্য। কিন্তু কেমন করে ঘটলো এসব? কেমন করে জানলো ওরা? প্রতারণাটা কে করেছে? শাহজাদি বলল, কে কে সেই প্রতারক ভাইয়া? ওদেরকে কে তোমার খোঁজ দিয়েছে? রবি আল ইসলাম দৌড়ে এলেন মোহাম্মদের কাছে। বাবা, ওরা এসে গেছে, বাড়ি ঘিরে ফেলেছে, উপরে হেলিকপ্টার উঠছে, কিন্তু ওরা জানলো কেমন করে আমি সেটাই বুঝতে পারছি না। নীলাহরণ শর্মা দৌড়ে এলেন তখন। কারো দিকে তাকাতে পারছিলেন না তিনি। অপরাধের ছায়া পড়ে আছে তার চেহারা। রবি আল ইসলামের সন্দেহ হলো, কিন্তু কিছুই বললেন না তিনি। নীলাহরণ মুখটাকে বাঁকিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, সবাই মিলে তো জঙ্গিটাকে আশ্রয় দিয়েছ, এখন বোঝো মজা? ওরা এসে গেছে, ওর জন্য এখন সবাইকে মরতে হবে। রবি আল ইসলাম মিষ্টি করে হাসলেন, মরতে আমাদের ভয় নেই, ওপারে আমাদের জন্য আরেক জীবন অপেক্ষা করছে। সেই জীবন এই জীবনের চেয়েও মধুর। কিন্তু মরি আর বাঁচি, মুনাফিককে অবশ্যই মারতে হবে। রবি আল ইসলামকে থামতে হল। বাইরে লাউড স্পিকার মাইকিং করছে সেনাবাহিনী। কান লাগালেন রবি আল ইসলাম। মোহাম্মদ, তোমাকে আত্মসমর্পণের আহ্বান করা হচ্ছে। যদি আত্মসমর্পণ করো, তোমার শাস্তি মওকুফ করে শান্তিপূর্ণ জীবনে ফিরে আসার সুযোগ দেওয়া হবে। আত্মসমর্পণ করা ছাড়া তোমার বাঁচার আর কোনো পথ নেই। আত্মসমর্পণই তোমার বাঁচার একমাত্র পথ। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। মোহাম্মদ কোনো উত্তর দিল না, শুধু হেসে বলল, আমাকে বেঁচে থাকার লোভ দেখাচ্ছে। আমার তো বাঁচার একটাই পথ, সেটা হলো শাহাদাত। অনেকক্ষণ পর ধীরে ধীরে সেনাবাহিনীর ভাষা পাল্টে গেল। তারা বুঝতে পেরেছে মোহাম্মদ আত্মসমর্পণ করবে না। তাই তারা নীলাহরণ শর্মার নাম নিয়ে বললেন, শ্রীমতী নীলাহরণ শর্মা, সবাইকে নিয়ে বাইরে চলে আসুন, সেনাবাহিনী আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সেনাবাহিনীর মুখে নীলাহরণ শর্মার নাম শুনেই সব কিছু পরিষ্কার হয়ে গেল শাহজাদির কাছে। বড় কষ্ট ও ঘৃণাভরা দৃষ্টি নিয়ে মায়ের মুখের দিকে তাকালো সে। হৃদয়টা দুমড়ে মুচড়ে গেল তার। রবি আল ইসলাম নিজের হাতে নীলাহরণকে গাদ্দারির শাস্তি দিতে চাইলেন। তখন মোহাম্মদ যা বলল তা জিহাদের ইতিহাসে চির অমর হয়ে থাকবে। আসলে এই মহত্বের কারণেই মোহাম্মদ মরণজয়ী মুজাহিদ হতে পেরেছে। মোহাম্মদ বলল, যেতে দিন আব্বু। যেন সে বলতে চাইল, আমি তো শাহাদাতের মাধ্যমে আমার পুরস্কার পেয়েই যাচ্ছি। এই হতভাগীকে তার গাদ্দারির পুরস্কার থেকে বঞ্চিত করে কী লাভ? নীলাহরণ বের হয়ে যাওয়ার পর মোহাম্মদ দৌড়ে এলো রবি আল ইসলামের কাছে, বলল, শাহজাদিকে নিয়ে আপনি বের হয়ে যান আব্বু। কিন্তু রবি আল ইসলামের মধ্যে বের হয়ে যাওয়ার কোনো লক্ষণ নেই। তিনি বললেন, বেটা,
তোমাকে বিপদের মুখে রেখে আমি পালিয়ে যাব? আমি কাপুরুষ নই। কেঁদে ফেললেন রবি আল ইসলাম। তার চোখ থেকে ঝরে পড়ছিল অক্ষোভ স্নেহ আর নির্মল মমতা। রবি আল ইসলামের সামনে হাত জোর করে দাঁড়ালো মোহাম্মদ। প্লিজ আব্বু, ছেলে মানুষই করবেন না। শাহজাদির জীবনের কথা ভেবে দয়া করুন আমার উপর। নিরাপদ স্থানে চলে যান ওকে নিয়ে। প্লিজ আব্বু, প্লিজ। মোহাম্মদের কথা শুনে শাহজাদি যা করল, মোহাম্মদের জন্য তা সহ্য করা কঠিন থেকে কঠিন হয়ে উঠল। শাহজাদি মোহাম্মদকে ছেড়ে যেতে অস্বীকার করল। দৌড়ে এসে জড়িয়ে ধরল মোহাম্মদকে। বলল, আমি যাব না, তোমাকে ছাড়া কোথাও যাব না ভাইয়া। মরতে হলে তোমার সঙ্গেই মরব। মোহাম্মদের চোখে অশ্রুর বাণ ডাকল। নিজেকে কোনো রকম সামলে নিল সে। বলল, পাগলি বোন আমার, আমাকে ভালোবাসো না তুমি? তবে শোনো, তোমাকে আব্বুর সঙ্গে যেতেই হবে, তোমাকে বাঁচতেই হবে। এটা এক বোনের প্রতি এক ভাইয়ের ভালোবাসার আদেশ। মোহাম্মদের কথা শুনে শাহজাদি কেঁদে ফেলল জর্জর করে। অশ্রু টলমল চোখে মোহাম্মদের দিকে তাকালো সে। বলল, মোহাম্মদ, তুমি আমার সেই ভাইয়া যাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। তোমার প্রিয় বোনটি হয়ে সারা জীবন তোমার পাশে থাকার স্বপ্ন দেখেছি। আফসোস, আজ তোমাকে মৃত্যু মুখে রেখে আমাকে পালাতে বলছো? হঠাৎ গোলাগুলি শুরু হয়ে গেল। ভারী অস্ত্রের গোলা বর্ষণ শুরু হলো। মোহাম্মদ বলল, আব্বু প্লিজ, ওকে নিয়ে বেরিয়ে যান। রবি আল ইসলাম বের হয়ে গেলেন শাহজাদিকে নিয়ে। মোহাম্মদের হাতে .2 বোর উজির রিভলভার বেরিয়ে এলো। এই একটি অস্ত্র দিয়ে টানা 2 ঘন্টা ধরে লড়াই করে চলল সে। মোহাম্মদের মৃত্যু ভয়হীন বুকে শাহাদাতের বেকুলতার টকবক করছে। ও জানে শাহাদাতই পরম সফলতা। আজ তার জন্য আকাশের দরজা খুলে গেছে। তার জন্যই সাজানো হচ্ছে জান্নাতের প্রাসাদ। জান্নাতের হুরিরা অপেক্ষা করছে তার মতো সৌভাগ্যবান মহাপুরুষের সঙ্গ পেতে। ফেরেশতারা চলে এসেছে তাকে অভিবাদন জানাতে, তাকে মহা সৌভাগ্যের সুসংবাদ দিতে। মোহাম্মদ কি এসব দেখতে পাচ্ছে নিজের চোখে? তাই কি এমন উদ্গ্রীব হয়ে উঠছে শাহাদাতের জন্য? হঠাৎ গোলা বিনিময় থেমে গেল। ভারতীয় সৈন্যরা অবাক হয়ে দেখল তাদের গুলির কোনো প্রতিউত্তর আসছে না। কিন্তু ততক্ষণে তারা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তাদের 5 সৈনিক মৃত্যু ঘটেছে, আহত হয়েছে 19 জন। অনেকক্ষণ পর তারা রবি আল ইসলামের ঘেরাও করা ভবনে প্রবেশ করল। তারা কল্পনাও করতে পারেননি মাত্র একজন মোহাম্মদ তাদের এত ক্ষয়ক্ষতি করেছে। তখনও তার হাতে রিভলভারটি ধরা, মুখে ঝলমল করছে যেন বিজয়ের হাসি। সেনা কমান্ডার যেন নিজের অজান্তেই মোহাম্মদকে সেলুট করল। হয়তো তার বীরত্বকে সম্মান দেখানোর মতো হৃদয় তার বুকের মধ্যে ছিল। সে বলল, তোমার মতো বীরদের বীরত্ব দেখে সত্যি ভয় পেয়ে যাই। মনে হয় একদিন হয়তো সত্যি সত্যিই কাশ্মীর আমাদের হাত ছাড়া হয়ে যাবে। মোহাম্মদের জানাজা হয়ে গেল। জানাজায় এত লোকের সমাগম হয়েছে যে স্মরণকালের ইতিহাসে এমন বিশাল জানাজা কাশ্মীরে আর হয়নি। পরদিন হসপিটালে জ্ঞান ফিরল জাইহান কাশ্মীরের, কিন্তু শরীর দুর্বল হয়ে পড়েছে। 3 দিন পর হসপিটাল থেকে ছাড়া পেলেন তিনি। ছাড়া পেয়ে রবি আল ইসলামের বাড়িতে হাজির হলেন। রবি আল ইসলাম তাকে নিয়ে গেলেন মোহাম্মদের কবরের কাছে। বললেন, এই যে এখানেই ঘুমিয়ে আছে আমাদের মোহাম্মদ, জান্নাতের নয়া মেহমান হয়ে। জাইহান তাকালেন মোহাম্মদের কবরের দিকে। তার মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠল। চোখে টলমল করে উঠল আনন্দ অশ্রু, ঠোঁটে ঝলমল করে উঠল অশ্রু সজল হাসি। মোহাম্মদের কবরে চোখ রেখে তিনি বললেন, বাবা, বড় ভাগ্যবতী তোমার মা, তোমার মতো সন্তান বুকে ধারণ করতে পেরে। বড় ভাগ্যবান আমি, তোমার মতো শহীদের পিতা হতে পেরে। বেটা, তোমার মতো বীরদের বীরত্ব দেখে বিশ্বাস হয় কাশ্মীর একদিন আজাদ হবেই। প্রিয় বেটা আমার, দুনিয়াতে তোমার সঙ্গে আমার আর দেখা হলো না, কিন্তু আমি নিরাশ নই। জান্নাতে আমাদের দেখা হবে, হবেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দীর্ঘ একটি লম্বা উপন্যাস পড়ে ইতিমধ্যেই শেষ করলাম। আশা করি সম্পূর্ণ উপন্যাসটি আপনাদের কাছে ভালো লাগবে। আগামীতে আমরা আরও সুন্দর সুন্দর নতুন উপন্যাস ভিত্তিক বই নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন।
আর যদি আপনাদের কোনো পছন্দের বই উপন্যাস থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা পড়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।